সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় গণিত, প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অলজেব্রা, লেকচার নম্বর 13। লেকচারের শিরোনাম যোগাশ্রয়ী রূপান্তর ও যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ বরিশাল। আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালকে আমরা যোগাশ্রয়ী রূপান্তরের উপরে প্রথম ক্লাস নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। এখানে আমরা গতকালকে বেসিক বিষয় আলোচনা করেছি, সংজ্ঞা, উপপাদ্য, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আসলে মেনলি আমরা কিছু অঙ্ক করব। যদি তোমরা নিয়মগুলো বুঝে মনে রাখতে পারো তাহলে অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। তো আজকে আমরা দুটো চ্যাপ্টার, অর্থাৎ গতকালকে একটা অঙ্ক করেছিলাম আমাদের যোগাশ্রয়ী রূপান্তর চ্যাপ্টার থেকে। আজকে যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ, সেখানে একটা সংজ্ঞা পড়বো এবং পাশাপাশি ওই চ্যাপ্টারের অঙ্ক করব। তো আজকে শিখন ফল হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল ও ইমেজ ব্যাখ্যা করতে পারবে, যোগাশ্রয়ী রূপান্তরের র্যাঙ্ক ও নালিটি ব্যাখ্যা করতে পারবে, যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ ব্যাখ্যা করতে পারবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবে। আসলে আমরা কার্নেল এবং ইমেজের সংজ্ঞা গতকালকে পড়েছি, র্যাঙ্ক, নালিটির সংজ্ঞা গতকালকে পড়েছি। আজকে যদি আমরা অঙ্ক করি, অর্থাৎ বিভিন্ন সমস্যার সমাধান করি, তাহলে আমরা এই বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারবো বলে আমার বিশ্বাস। তো আমরা শুরু করছি প্রথম সমস্যা। গতকাল করেছিলাম সমস্যা 1, এখন করবো সমস্যা 2। সেটা হচ্ছে একটা, যদি টি V3R থেকে V3R, এই যে V3R মানে হচ্ছে R3 ভেক্টর স্পেসের বা ভেক্টর জগতের অপর নাম হচ্ছে V3R। সো V3R ইজ ইকুয়াল টু হচ্ছে কি R3। তো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, Txyz ইজ ইকুয়াল টু x প্লাস 2y মাইনাস y, x প্লাস 2y, y মাইনাস z, x প্লাস 2z। এইটা হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশন। তবে এখানে বাম পাশে 3টা কম্পোনেন্ট, ডান পাশেও 3টা কম্পোনেন্ট, সেজন্য এটা হচ্ছে R3 থেকে R3 বা V3R থেকে V3R। তাহলে আমাদের কি বের করতে হবে? দেখো, আমাদেরকে বের করতে হবে কার্নেল টি, ইমেজ টি, তারপরে কার্নেল টি এবং ইমেজ টি এর ভিত্তি মাত্রা। তাহলে আমাদের 4টা, এখানে কিন্তু বের করব হচ্ছে প্রথমে কার্নেল টি বের করব, তারপর ইমেজ টি বের করব, তারপর হচ্ছে কার্নেল টি এর ভিত্তি মাত্রা, ইমেজ টি এর ভিত্তি মাত্রা। আমার অন্তিম হচ্ছে 6টা, আমি 6টা বিষয় এখানে বের করব। প্রথমে হচ্ছে আমার একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, আমরা সেটা লিখে নিলাম। এখন এই যে V3R, যার আর নাম হচ্ছে R3, আদর্শ ভিত্তি। অর্থাৎ তুমি যখন ইমেজটি বের করতে যাবে তখন তোমাকে আদর্শ ভিত্তির সহায়তা নিতে হবে। তাহলে আমরা আদর্শ ভিত্তির সহায়তা নিচ্ছি। R3 আদর্শ ভিত্তি কত আমরা জানি যে 1 0 0 0 1 0 0 0 1। প্রথমটার নাম দেবো আমরা E1, তারপরটা E2, তারপরটা E3। এরপরে আমরা করবো কি, এই যে R3 যে 3টা আদর্শ ভিত্তির 3টা যে ভেক্টর আছে, এই ভেক্টরগুলোকে ট্রান্সফর্ম করব এই যে ফাংশনের মাধ্যমে, এই ট্রান্সফরমেশনের মাধ্যমে। T of E1 is equal to T1 0 0। তাহলে T1 0 0 হলে দেখো x এর মান 1, y এর মান 0, z এর মান 0। তো y এর মান 0, z এর মান 0 বসানোর দরকার নাই, তুমি x এর মান শুধু 1 বসাও। 1 বসাইলে এখানে হবে কত? 1
এখানে হবে আমরা যদি x এর মান এখানে 1 বসাই, এখানে হবে 1, এখানে x এর মান x নাই সেজন্য 0, এখানে x এর মান 1 বসাইলে এখানে হবে 1, তাহলে এখানে আসলো 1 0 1। t অফ e2, e2 মানে হচ্ছে t অফ 0 1 0, এখানে y এর মান তুমি শুধু 1 বসাবা, x এর মান 0 y এর মান 0 বসাইলে 0 হয়ে যাবে, সেজন্য এটা আমরা না বসাইলে অসুবিধা নাই। তো y এর মান যদি আমরা 1 বসাই এখানে হবে 2, এখানে y এর মান 1 বসাইলে হবে 1, এখানে y এর মান যদি y এখানে নাই সেজন্য 0 2 1 0। তাহলে আমার আসছে কি, এবার হচ্ছে টি অফ ই থ্রি মানে হচ্ছে 0 0 1, তাহলে আমি এখানে জেড এর মান বসাবো 1, জেড এর মান 1 বসাইলে এখানে হবে 0, জেড এর মান 1 বসাইলে এখানে হবে -1, জেড এর মান 1 বসাইলে এখানে হবে 2। তাহলে আমরা পাচ্ছি কি 0 -1 2। তাহলে দেখো এখন এই যে আমরা তিনটা ভেক্টর পেলাম, টি অফ ই1 ইজ ইকুয়াল টু 1 0 1, টি অফ ই2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 1 0 এবং টি অফ ই3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 -1 2। আমরা এখন এই যে তিনটা ভেক্টরকে আমরা সারি হিসাবে নিয়ে ম্যাট্রিক্স গঠন করব এবং সেই ম্যাট্রিক্সটাকে কি করব, ইচেলান আকারে নেব। তা দেখো এখানে লিখলাম আমরা যে এই তিনটি ভেক্টরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করি এবং উহাকে সারি ইচেলান আকারে রূপান্তর করি। তাহলে আমরা এই দেখো প্রথম ভেক্টর প্রথম সারি, দ্বিতীয় ভেক্টর দ্বিতীয় সারি, তৃতীয় ভেক্টর তৃতীয় সারি। তাহলে আমরা কি করলাম, এখন আমরা এটাকে ইচেলান আকারে নিয়ে যাব। তাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। তো এটাকে আমরা ইচেলান আকারে নেওয়ার জন্য দেখো এখানে আমাদের এই 2 এখানে শূন্য করতে হবে, তো 2 দ্বারা গুণ করে বিয়োগ করব, অর্থাৎ r2 সমান r2 - 2r1। এই হিসাব এগুলো কিন্তু অনেকবার হিসাব করেছি, যার কারণে আমি একটু সংক্ষিপ্তভাবে যাব, এগুলো তোমরা সহজে বুঝতে পারবে। তো 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে 0, 2 দ্বারা গুণ করলে হয় 0 1 - 0 1, তারপর হচ্ছে 2 দ্বারা গুণ করলে হয় 2, 0 থেকে বিয়োগ করলে হয় -2। তাহলে দেখো এখানে আমার কাজ শেষ হয়ে গেল, দুটো 0 হয়ে গেছে, একটা 0 যেহেতু এখানে আগেই আছে এটা আর কিছু করার দরকার নেই। এবার দেখো আমরা কি করব, এইটাকে শূন্য বানাবো। এইটাকে শূন্য করার জন্য আমাকে কি করতে হবে, r3 এবং r2 যোগ করতে হবে। যোগ করলে কি হয় দেখো, এখানে আমাদের যোগ করলে 1 - 1 0 -2 2 0 হয়ে যায়। তো এইটা আমার ইচেলান ম্যাট্রিক্স হয়ে গেল। তো ইচেলান ম্যাট্রিক্সে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো অশূন্য সারি দেখতে পাচ্ছি। এই যে দুটো অশূন্য সারি, এখান থেকে যে ভেক্টর পাবো তাদেরকে নিয়ে গঠিত সেটটাই হবে আমাদের ইমেজটি ফর্ম করবে। দেখো এটা হচ্ছে আমার ইচেলান ম্যাট্রিক্স। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইহা সারি ইচেলান ম্যাট্রিক্স এবং এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। তাহলে ইমেজটি সমান সমান হবে এই যে 1 0 1 0 1 0 1 -2, এই দুইটা ভেক্টর দিয়ে গঠিত সেট। ইমেজটি হবে দেখো এল অফ দিস সেট, এর অর্থ হচ্ছে যে এই সেটটা ইমেজটিকে এল মানে হচ্ছে লিনিয়ার স্প্যান জেনারেট করবে, অর্থাৎ ইমেজটি ইজ জেনারেটেড বাই দিস সেট, সেজন্য লেখা হচ্ছে এল, এল মানে লিনিয়ার স্প্যান বা লিনিয়ার জেনারেট। এখন ইমেজটি এর ভিত্তি কি হবে, ভিত্তি হবে এই যে সেটটা আছে, এই সেটটা হচ্ছে ইমেজটি এর ভিত্তি। এবং এই ভিত্তির মধ্যে কয়টা ভেক্টর আছে, একটা দুইটা, তাদের মাত্রা কত হবে 2। তাহলে আমরা কি পেলাম যে ইমেজটি এর মাত্রা মানে ডাইমেনশন অফ ইমেজটি, র্যাঙ্ক অফ টি একই কথা, সমান সমান আমাদের 2। তাহলে আমাদের এখানে তিনটা জিনিস বের হয়ে গেল, একটা হচ্ছে ইমেজটি বের হলো, আরেকটা হচ্ছে ইমেজটি এর কি বের হলো, ভিত্তি বের হলো, আরেকটা কি বের হচ্ছে, ইমেজটি এর মাত্রা বের হলো। ঠিক আছে, তিনটা। এখন আমরা কি করব, কার্নেলটি বের করব, কার্নেলটি এর ভিত্তি বের করব, কার্নেলটি এর মাত্রা বের করব। এখন কার্নেলটি এর সংজ্ঞা অনুযায়ী আমরা ধরি XYZ কার্নেলটিতে আছে। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে সংজ্ঞা, যদি কোনো ভেক্টর কার্নেলটিতে থাকে তাহলে তার ট্রান্সফরমেশন কি হবে, শূন্য হবে। এটা হচ্ছে কার্নেল সংজ্ঞা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু XYZ কার্নেলটিতে আছে, অতএব ট্রান্সফরমেশন অফ XYZ কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা এখানে TXYZ এটা যে আমাদের দেয়া আছে প্রশ্নে সেটা আমরা লিখে দিলাম। লেখানোর পরে দেখো বাম পাশে তিনটা কম্পোনেন্ট, ডান পাশে তিনটা কম্পোনেন্টের ভেক্টর আছে, অর্থাৎ বাম পাশে একটা ভেক্টর ডান পাশে একটা ভেক্টর, দুটো ভেক্টর সমান, অতএব অনুরূপ কম্পোনেন্ট সমান হবে, অর্থাৎ প্রথম কম্পোনেন্ট সমান প্রথম কম্পোনেন্ট, দ্বিতীয় কম্পোনেন্ট সমান দ্বিতীয় কম্পোনেন্ট এবং তৃতীয় কম্পোনেন্ট সমান সমান হচ্ছে তৃতীয় কম্পোনেন্ট। তাহলে কি পেলাম আমরা,
যে এখান থেকে একটা সমীকরণ জোট পেয়ে যাব। দেখো আমি এখানে আবার এটা লিখেছি, মানে আবার তোমাদের বোঝার জন্য আবার লেখা হয়েছে। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, একটা সমীকরণ জোট পাচ্ছি। এখন এই সমীকরণ জোটকে আবার সেই ইচেলান আকারে নিতে হবে। তাহলে ইচেলান আকারে ম্যাট্রিক্স বা হোক আর সমীকরণ জোট হোক, ইচেলান আকারে কিভাবে নিতে হয় আমরা অনেকগুলো অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি। আশা করি তোমরা হিসাবগুলো বুঝতে পারবে। তাই এখানে দেখো আমাদের এই এক্সটাকে শূন্য করতে হবে। তাহলে আমরা L3 থেকে L1 বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, এটা থেকে বিয়োগ করলে হবে 0, এটা থেকে বিয়োগ করলে হবে 2y, এটা থেকে 2z। এখানে একটু ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি। এটা এখানে কি হবে, 1 হবে, L1 হবে। ওকে, ওকে, তাহলে L3 মাইনাস L1। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করার পরে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব দেখো, এইটাকে শূন্য বানাবো। তাহলে কি করতে হবে, আমাকে L2 কে 2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। সেক্ষেত্রে L3 ডার সমান হচ্ছে L3 প্লাস 2L2। তাহলে কি আসে দেখো, আমার আসতেছে, আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করে যোগ করি 0, 2 দ্বারা যোগ করলে -2z প্লাস 2z 0, এখানে 2 দ্বারা গুণ করলে +2i -2i 0 -2z প্লাস 2z 0। তাহলে আমার তৃতীয় যে সমীকরণটা শূন্য হয়ে যাচ্ছে, 0 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে ওটা আমরা বাদ দিতে পারি। তাহলে এখন আমাদের কি আসতেছে দেখো, এইটা হচ্ছে আমাদের প্রদত্ত যে সমীকরণ জোটটা আমরা পেয়েছিলাম তার ইচালান আকার। তা দেখো এখন ইচালান আকার এখানে সমীকরণ আছে কয়টা, দুটো। চলক কয়টা, এক্স ওয়াই জেড 3টা। তাহলে একটা কি হবে, স্বাধীন চলক। আমরা এটা করেছি, এই হিসাবগুলো আমরা দেখো। এখানে কি আছে, ইহা সমীকরণ জোটের ইচালান আকার। এখানে 3টি চলকের 2টি সমীকরণ বিদ্যমান, সুতরাং স্বাধীন চলকের সংখ্যা কয়টা হবে, একটা, এবং স্বাধীন চলকটা কি হবে, জেড। তাহলে আমি আবার একটু প্রথম থেকে দেখাই যে আমার এই হচ্ছে সমীকরণটা। এখানে সমীকরণ কয়টা আছে দেখো, দুটো। চলক হচ্ছে এক্স ওয়াই জেড 3টা। তাহলে এটা হচ্ছে 3টি চলকের 2টি সমীকরণ, অর্থাৎ এখানে চলক হচ্ছে 3টা, সমীকরণ হচ্ছে দুটো। তো ইটালিয়ান আকারে যদি চলক সংখ্যা 3 হয়, সমীকরণ সংখ্যা 2 হয়, তাহলে 3 - 2, 3 - 2 = 1। অন একটি হচ্ছে স্বাধীন চলক। তাহলে স্বাধীন চলক কি হবে, এই এক্স হলো এক্স এবং ওয়াই হলো পিপ্ট, বাকি যদি থাকে জেড, এই জেডটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমরা স্বাধীন চলকের মান কি করতে পারবো, ইচ্ছা মতো ধরতে পারবো, তাই না? তাহলে এক্স, মনে আছে তোমাদের যে এক্স একটা পিপ্ট এবং ওয়াই হচ্ছে পিপ্ট ভেরিয়েবল, আমরা সমীকরণ জোট চ্যাপ্টারে পড়িয়েছিলাম। তাহলে জেড হচ্ছে স্বাধীন চলক, আমরা ধরলাম জেড = এ, যেখানে এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে দেখো জেড এর মান যদি আমি এ ধরি, ওয়াই এর মান কত আসবে, এ। আবার ওয়াই এর মান যদি এ হয়, এক্স এর মান আসবে -2ij। সো আমরা এক্স ওয়াই জেড কত পাচ্ছি, -2ij এ এ। যদি আমি এটাকে কমন নেই, -2 1 1। এইটা হচ্ছে আমার কি, এইটা দিয়ে, এই ভেক্টর দিয়ে গঠিত সেটি হবে আমার কার্নেল টি এর ভিত্তি। তাহলে কার্নেল টি সমান হবে এল অফ দিস সেট। ঠিক আছে, অর্থাৎ কার্নেল টি ইজ জেনারেটেড বাই দিস সেট। ওকে, এল মানে হচ্ছে লিনিয়ার স্প্যান বা লিনিয়ার জেনারেট। তাহলে কার্নেল টি এর ভিত্তি কি হবে, কার্নেল টির একটি ভিত্তি হচ্ছে এই সেটটা, মানে সেট অফ মাইনাস সেট, তার মধ্যে একটা ভেক্টর আছে -2 1 1, এবং মাত্রা কত হবে 1। তাহলে আমরা লিখতে পারি কি, ডাইমেনশন অফ কার্নেল টি এর মাত্রা বা নালিটি হচ্ছে 1। নালিটি মানে হচ্ছে শূন্যত্ব। এই হচ্ছে আমরা একটা অঙ্ক করলাম, যেখানে আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা বের করলাম কার্নেল টি, তারপরে ইমেজ টি, তারপর বের করলাম কার্নেল টি এর ভিত্তি, তারপর ইমেজ টি এর ভিত্তি, তারপর হচ্ছে কার্নেল টি এর মাত্রা এবং ইমেজ টি এর মাত্রা। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসে, তোমরা কাইন্ডলি এরকম আরো অঙ্ক আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের যোগাশ্রী রূপান্তরের একটা অঙ্ক করেছি। এখন আরেকটা অঙ্ক আমরা করবো, সেটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন টি ফ্রম R3 টু R3 দেওয়া আছে,
এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। যেহেতু এখানে R3 R3 দুটো সমান, সেজন্য এটাকে বলবো লিনিয়ার অপারেটর বা যোগাশ্রয়ী সংগঠক। তাহলে এখানে দেওয়া আছে ট্রান্সফরমেশনটা Txyz is equal to this। তাহলে এখানে দেখো আমরা প্রথমে দুটো অংশ আছে। প্রথম অংশে আমরা প্রমাণ করব যে এই টিটা হচ্ছে বিপরীত যোগ্য, অর্থাৎ তুমি এখান থেকে টি ইনভার্স নির্ণয় করতে পারবে। এখন তোমাদের কি মনে আছে যে কখন আমরা একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে বিপরীত যোগ্য বলবো? গতকালকে আমি সংজ্ঞা করিয়েছিলাম যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, আমরা সেখান থেকে কার্নেলটি বের করব। যদি কার্নেলটি 0 ভেক্টর হয় তাহলে আমরা বলবো যে ওই ট্রান্সফরমেশনটা হচ্ছে অব্যতিক্রমী এবং বিপরীত যোগ্য। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখান থেকে কার্নেলটিটা শূন্য হয় কিনা, আমরা সেটা প্রথমে বের করব। তাহলে আমরা ধরলাম XYZ কার্নেলটিতে আছে। যেহেতু XYZ কার্নেলটিতে আছে, কার্নেলটির সংজ্ঞা অনুযায়ী ট্রান্সফরমেশন অফ XYZ ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু তিনটা জিরো কেন, এই যে R3 থেকে R3, এপাশেও তিনটা কম্পোনেন্ট হবে, এপাশেও তিনটা কম্পোনেন্ট হবে। এখন আমরা TXYZ এখানে আমাদের দেওয়া আছে প্রশ্নে, এই যে এটা আমরা বসাই দিলাম। বসানোর পরে আমরা কি করলাম দেখো, এখানে আমরা একটা সমীকরণ জেট পেলাম। প্রথম কম্পোনেন্ট সমান সমান প্রথম কম্পোনেন্ট, দ্বিতীয় কম্পোনেন্ট সমান দ্বিতীয় কম্পোনেন্ট, এবং তৃতীয় কম্পোনেন্ট সমান সমান তৃতীয় কম্পোনেন্ট। আচ্ছা, এবারে আমরা এখান থেকে কি একটা সমীকরণ জোট তৈরি হয়ে গেল। এখন দেখো এটা কিন্তু সমাধান, x মান অলরেডি বের হয়ে গেছে। x এর মান 0, x এর মান 0 বসালে y এর মান 0, এবং y এর x এর মান y এর মান 0 বসালে z এর মান 0। তো আমরা এখান থেকে সরাসরি সমাধান পেয়ে যাচ্ছি, x is equal to 0, y is equal to 0, z equal to 0। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, কার্নেলটি সমান সমান পাচ্ছি x এর মান 0, y এর মান 0, z এর মান 0। অতএব কার্নেলটি কি হয়ে যাচ্ছে, 0 ভেক্টরের সেট হয়ে যাচ্ছে। অতএব আমরা বলবো যেহেতু কার্নেলটি 0, অতএব টি যোগাশ্রয়ী সংগঠকটি হচ্ছে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার। এবং আমরা আরো বলতে পারবো যে টি হচ্ছে বিপরীত যোগ্য। অর্থাৎ কার্নেলটি যদি 0 হয় তাহলে আমরা বলবো টি হচ্ছে অব্যতিক্রমী এবং টি ইনভার্স বিদ্যমান। এবারে যেহেতু টি ইনভার্স বিদ্যমান, এখন আমরা বের করব টি ইনভার্স, অর্থাৎ বিপরীত লিনিয়ার ট্রান্সফরমেশনটা বের করব। এটা বের করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে Txyz is equal to ABC। ধরার পরে আবার ওই যে Txyz এর মানটা আমরা বসাবো। Txyz যেটা দেওয়া আছে আমরা সেটা বসাই নিলাম। বসানোর পরে অনুরূপ উপাংশ তুমি যদি সমীকৃত করো তাহলে আমরা এখানে একটা হলো Txyx মানে Txyz সমান সমান যদি ABC, তাহলে XYZ সমান সমান হবে T ইনভার্স ABC। এটা আমরা লিখতে পারি, আমরা ওখান থেকে লিখে নিলাম। TXYZ যদি ABC হয় তাহলে XYZ সমান সমান হবে কত, T ইনভার্স ABC। তাহলে এক নং থেকে আমরা কি পাচ্ছি যে Txyz সমান সমান ছিল ABC, এখানে Txyz এর মানটা আমরা বসাই দিলাম। তারপর হচ্ছে অনুরূপ উপাংশ সমীকৃত করলাম, করার পরে আমরা কি পেলাম, একটা সমীকরণ জেট পেলাম। এখন এখানে এটাকে সমাধান করে এখান থেকে x এর মান পাবো a/2 এবং y এর মান এখান থেকে বের করে ফেলবো। সমাধান করে আমরা কি পাচ্ছি দেখো, x এর মান a/2, আর y এর সমান সমান লেখা যাবে, y সমান সমান লেখা যাবে 4x - b। সেখানে তুমি x এর মান বসায়া তুমি y এর মান পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি x এর মান পেলে, y এর মান পেলে, এবং z এর মান এখান থেকে হিসাব করে আমরা বের করে ফেললাম। এই হিসাবগুলো কিন্তু একদম সহজভাবে করে দেওয়া হয়েছে, সেজন্য তুমি দেখলেই বুঝতে পারবে। তাহলে এই যেমন জেড সমান সমান এখানে কত আসবে, আমি জেড ডান পাশে নিয়ে যাব, সিটাকে বাম পাশে নিয়ে আসবো। জেড সমান হবে 2x + 3y - c। এখন উপরে যে x এর মান পেয়েছি a/2, y এর মান পেয়েছি 2y - b। এইটা জাস্ট এখানে বসাই দিয়ে হিসাব করলে আমার জেড এর মান এটা চলে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেয়ে গেলাম, x এর মান, y এর মান, z এর মান পেয়ে গেলাম। আমরা যে 2 নম্বর সমীকরণটা দিয়েছিলাম T ইনভার্স ABC সমান সমান XYZ ছিল, সেখানে তুমি x এর মান, y এর মান, z এর মান বসায় দাও। বসানোর পরে আমরা কিন্তু বের করব TXYZ দেওয়া আছে প্রশ্নে, সেখান থেকে বের করব T ইনভার্স। T ইনভার্স মানে হচ্ছে T ইনভার্স XYZ। তাহলে এখানে দেখো, এখন এখান থেকে আমি যদি T ইনভার্স XYZ বের করি তাহলে আমাকে কি করতে হবে, A এর পরিবর্তে x, B এর পরিবর্তে y, এবং C এর পরিবর্তে z বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক আমরা করলাম। আমাদের যোগাশ্রয়ী যে রূপান্তর চ্যাপ্টার আছে,
সেই যোগাশ্রয়ী রূপান্তর চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি করে দিয়েছি। তোমার যে বেসিকটা দেওয়া হয়েছে, আশা করি বাকি অঙ্কগুলো তোমরা যদি চেষ্টা করো পারবে, সমস্যা হলে আমাকে মেল করে জানাতে পারো। তো এখন আমরা চলে যাব আর একটা অধ্যায়, সেটা হচ্ছে ম্যাট্রিক্স রূপায়ণ। অর্থাৎ প্রত্যেকটি লিনিয়ার ট্রান্সফরমেশন একটা ম্যাট্রিক্স রূপায়ণের আমরা একটা ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে, এই সংজ্ঞাটা অনেক বড়, তোমাকে ধারণা দেওয়ার জন্য আমি যোগাশ্রয়ী অপারেটর টি ফ্রম R2 থেকে R2 এর ম্যাট্রিক্স রূপায়ণটা কি এটা আমি ব্যাখ্যা করছি। তাহলে এর সাহায্যে তুমি R3 এবং R4 টাও বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের ডেফিনিশনটা কি আছে, খেয়াল করো। দেখো, তোমার এখানে R2 থেকে R2 মানে R2 এর একটা ভিত্তি তুমি ম্যাট্রিক্স রূপায়ণ করতে হবে। ম্যাট্রিক্স রূপায়ণ মানে হচ্ছে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন একটা ম্যাট্রিক্স নির্দেশ করে। সেই ম্যাট্রিক্সটা বের করতে হলে তোমার কি লাগবে? এখানে যে দুইটা ভেক্টর জগৎ দেওয়া থাকবে, এই দুইটা ভেক্টর জগতের ভিত্তি তোমার দরকার হবে, একটা করে ভিত্তি লাগবে। তাহলে আমরা ধরলাম যে R2 এর একটা ভিত্তি হচ্ছে E1 E2। আমরা জানি না যে কি ভিত্তি হবে, আমরা নাম দিয়েছি যে ভিত্তি হচ্ছে E1 E2। এরপরে তুমি কি করবে, এই যে E1 E2 অর্থাৎ এখান থেকে যে দুটো ভেক্টর নিলে মানে ব্যক্তিটা নিলে, সেটাকে কি করতে হবে? ট্রান্সফরমেশন অফ E1 অর্থাৎ এই যে দুটো ভেক্টর, এটা কিন্তু এবং E1 এবং E2 এই দুটোকে ট্রান্সফর্ম করতে হবে। করলাম ট্রান্সফর্ম, তাহলে T অফ E1 সমান সমান হবে, ধরো এরপরে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে হবে কার? এই যে R2 আছে আর একটা, তার যে দুটো তার যে ভিত্তি আছে, তার যে ভিত্তি ভেক্টর দুটি আছে, তার লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে হবে। আমি লিখলাম কি A1 and E1 A1 to E2। তারপর ঠিক একইভাবে ট্রান্সফরমেশন অফ E2 এটাকে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে হবে E1 এবং E2। তাহলে এই লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করার পরে এই যে আমি স্কেলার গুলো পেলাম A11 A12 A21 A22, এইটা দিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্স তৈরি করে দেখো এই যে A11 A12 A21 A22 এটাকে প্রথম সারি দ্বিতীয় হিসেবে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্স তৈরি করে ট্রান্সফর্ম করব, তাহলে আমি পাবো ম্যাট্রিক্স রূপায়ণ, অর্থাৎ একটা ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে এখানে কাজটা কি? কাজটা হচ্ছে যে লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া থাকবে, সেখানে যদি দুটো ভেক্টর জগৎ থাকবে, তাদের প্রত্যেকের কি লাগবে? ভিত্তি লাগবে। ভিত্তি পাওয়ার পরে তুমি কি করবা? তারপরে ট্রান্সফরমেশন করতে হবে, একটা ভিত্তির ভেক্টরগুলোকে ট্রান্সফর্ম করতে হবে, তারপর লিনিয়ার কম্বিনেশন প্রকাশ করতে হবে। এরপরে তুমি লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করলে তুমি কি পাবে? কতগুলো স্কেলার পাবে, সেই স্কেলার গুলোকে সারি হিসাবে লিখে ট্রান্সফর্ম করলেই কি হবে? একটা ম্যাট্রিক্স রূপায়ণ পাওয়া যাবে বা ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো আমরা এর একটা অঙ্ক করব, অঙ্ক করলে আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দুটো অঙ্ক করব মানে এই নিয়মের। এই চ্যাপ্টারে অর্থাৎ যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ, এখানে দুই ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে যদি ভিত্তি আদর্শ ভিত্তি হয়। আমার ভিত্তি দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে আদর্শ ভিত্তি, ওই যেমন 1 0 0 0 1 0 0 0 1 আদর্শ ভিত্তি, ঠিক আছে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড বেসিস। আর একটা হচ্ছে ইউজুয়াল বেসিস, ঠিক আছে? এখন আদর্শ ভিত্তি যদি দেওয়া থাকে, আদর্শ ভিত্তির যদি দেওয়া থাকে বা তোমাকে যদি ম্যাট্রিক্স রূপায়ণ বের করতে বলে, কোনো ভিত্তির কথা না বলে, তাহলে আদর্শ ভিত্তির সাহায্য করতে হবে। আর যদি আদর্শ ভিত্তি ছাড়া অন্য ভিত্তি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আর অন্য মানে একটু অন্যভাবে করতে হবে। আদর্শ ভিত্তি দেওয়া থাকলে অঙ্কটা খুবই ছোট হবে এবং তুমি সহজে করতে পারবে, কিন্তু আদর্শ ভিত্তি ছাড়া যদি অন্য ভিত্তি দেওয়া থাকে, সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হবে। আমরা শুরু করছি। তখন এখানে কি বলছে যে টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যোগাশ্রয়ী লিনিয়ার অপারেটর, এটা হচ্ছে R3 থেকে R3 এবং টি এক্স ওয়াই জেড সমান সমান আমার এইটা দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে। R3 এর আদর্শ ভিত্তির সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ নির্ণয় করো। এখানে কিন্তু আমার বলে দিয়েছে আদর্শ ভিত্তির কথা। সেক্ষেত্রে তুমি প্রথমে লিখবে যে R3 এর আদর্শ ভিত্তি 1 0 0 0 1 0 0 0 1, এগুলো আমরা পিছনে করেছি। এখন ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রথম কাজ হচ্ছে এই ভেক্টরগুলোকে ট্রান্সফর্ম করা। টি অফ E1 সমান সমান T1 0 0,
তাহলে দেখো তুমি এখানে এক্স এর মান বসাবো 1, ওয়াই এর মান 0, জেড এর মান 0, মানে শুধু এক্স এর মান এখানে 1 বসাও, এখানে আসবে 2, এখানে এক্স এর মান 1 বসাইলে হবে 1, এখানে এক্স এর মান এক্স নাই সেজন্য 0, 2 1 0। টি অফ ই 2 মানে হচ্ছে টি 0 1 0, মানে ওয়াই এর মান তুমি 1 বসাও, এখানে হবে 1, এখানে হবে -1, এখানে হবে 0, অর্থাৎ ওয়াই এর মান 1 বসাইলে এখানে তুমি জাস্ট ওয়াই এর মান 1 বসাও, এখানে ওয়াই এর মান 1 বসাও, এখানে ওয়াই এর মান 1 বসাও। এবার এবারে টি অফ ই 3 মানে হচ্ছে 0 0 1, তাহলে আমি কি পাচ্ছি বসালে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, মানে জেড এর মান জাস্ট 1 বসাবো, এখানে জেড নাই 0, এখানে জেড নাই 0, এখানে জেড এর মান হচ্ছে 1, 0 0 1। তো দেখো আমি এখন ট্রান্সফরমেশন করার পরে আমি তিনটা ভেক্টর পেয়েছি, 2 1 0, আরেকটা পেয়েছি 1 -1 0, আরেকটা পেয়েছি 0 0 1। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখন কি করব, এখন হচ্ছে খেয়াল করো, আমি ট্রান্সফর্ম করার পরে যে তিনটা ভেক্টর পেয়েছি, এই প্রত্যেকটা ভেক্টরকে এই R3, এটা কিন্তু হচ্ছে ডোমেইনের পজিশন, আর এটা হচ্ছে ইমেজ কোডোমেইনের পজিশন। এই ডোমেইনের পজিশনে যে ভেক্টরগুলো আছে, বেসিস ভেক্টরগুলো আছে, তাকে ট্রান্সফর্ম করতে হবে, তাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। করার পরে আমি যে ভেক্টর পাবো সেটাকে এই যে কোডোমেইনের পজিশনে বা ইমেজের পজিশনে যে বেসিস ভেক্টরগুলি আছে তার লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে হবে। এখানে তো R3 দুটো তো সেম, সে কারণে আমরা আবার এই E1 E2 E3 এর লিনিয়ার কম্বিনেশন লিখবো। দেখো TE1 কত, TE1 হচ্ছে আমাদের এখান থেকে বের হয়েছে 210, তাহলে আমরা এখানে লিখলাম 210। তা দেখো যেহেতু আদর্শ ভিত্তি তুমি সরাসরি লিখতে পারবে যে এই যে 2 আছে না, 2 ইন্টু E1, 1 ইন্টু E2, 0 ইন্টু E3। E1 এর মান কত 100, E2 এর মান হচ্ছে 010, E3 এর মান হচ্ছে 001। তুমি এই মানগুলো বসাই যোগ করো, দেখো সরাসরি 210 চলে আসছে। সেজন্য আদর্শ ভিত্তির সময় অঙ্ক করা খুব সহজ। ঠিক একইভাবে টি অফ E3 হচ্ছে 1 -1 0, এই যে দেওয়া আছে আমাদের, আমরা বের করেছি, তাহলে 1 -1 0, তাহলে 1 ইন্টু E1 -1 ইন্টু E2, 0 ইন্টু E3। তাহলে আমার কত আসছে, টি অফ E3 সমান হচ্ছে 0 0 1, তাহলে 0 ইন্টু E1, 0 ইন্টু E2, তারপর হচ্ছে 1 ইন্টু E3। তাহলে দেখো এখানে আমি স্কেলার কি পেলাম, এই যে আমি লিনিয়ার ট্রান্সফরমেশন আকারে লেখার পরে স্কেলার কি পেয়েছি, প্রথম পেয়েছি 2, তারপরে 1, তারপরে 0, 2 1 0। এরপরে কত পেলাম 1 -1 0, তারপরে কত পেলাম 0 0 1। তাহলে এই যে তিন মানে স্কেলার পেয়েছি তিনটি করে, এদেরকে সারি হিসাবে নিয়ে আমরা কি করব, দেখো এটা আমরা আবার রিপিট করেছি, অর্থাৎ তোমাদেরকে ম্যাট্রিক্সটা দেখানোর জন্য, এটা তোমাদের রিপিট করার দরকার নাই, যেটা ওই পৃষ্ঠা থাকলে তোমাকে বুঝাতে পারবো না, সেজন্য রিপিট করা হয়েছে। তাহলে R3 এর আদর্শ ভিত্তি সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ কিভাবে লিখবো, দেখো এভাবে লিখতে হবে যে প্রথমে তুমি লিখবে টি, টি এর পরে এখানে দেখো লিখেছি কেন, আমার যে বেসিস ভেক্টর গুলোর নাম দিয়েছি E1 E2 E3, সেজন্য সেই যদি বেসিস ভেক্টর গুলির নাম থাকে F1 F2 F3, এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে F। যদি নাম থাকে G1 G2 G3, তাহলে এখানে নাম দিতে হবে কি, এখানে নাম দিতে হবে G। তাহলে দেখো যে 210, এই যে এখানে আসছে 210, এটাকে প্রথম সারি, তারপরে যে স্কেলার তিনটা আসছে দ্বিতীয় সারি, তারপরে তৃতীয় সারি, নিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, নিয়ে ম্যাট্রিক্স তৈরি করার পরে আমি তাকে ট্রান্সপোজ করলাম। টি মানে হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কোনো ম্যাট্রিক্সের অনুরূপ সারিগুলোকে অনুরূপ কলাম করা বা অনুরূপ কলামগুলোকে অনুরূপ সারি করা। তাহলে এখানে দেখো প্রথম সারি প্রথম কলাম হয়ে গেল, অবশ্যই এখানে এটা প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার কারণে এর সারিগুলো এবং কলামগুলো আগে থেকেই সেম আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স রূপায়ণ, অর্থাৎ আমার যে লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে সেই যে ম্যাট্রিক্সটাকে নির্দেশ করে এবং আদর্শ ভিত্তির সাপেক্ষে সেটা আমরা বের করলাম। আদর্শ ভিত্তি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার অঙ্কটা এভাবে তুমি ইজিলি করতে পারবে, কিন্তু যদি আদর্শ ভিত্তি দেওয়া না থাকে তাহলে সেরকম একটা অঙ্ক আমরা এখন দেখি। দেখো প্রশ্নটা হচ্ছে যে একটা যোগাশ্রয়ী রূপান্তর টি দেওয়া আছে, সেটা হচ্ছে R3 থেকে R2, এবার কিন্তু দুটো অসমানও আছে।
এবং txy যেটা আমাদের দেয়া আছে একটা ফাংশন txyz বা ট্রান্সফরমেশন txyz দেয়া আছে। এবং দেখো এখানে দুটো ভিত্তি দেওয়া আছে, একটা হচ্ছে r3 ভিত্তি দেওয়া আছে 1 1 1 1 0 1 0 0 এবং r2 এর ভিত্তি দেওয়া আছে 1 3 1 4। এই দুটো ভিত্তির সাপেক্ষে t এর ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা কি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে ডোমেইনের যে ভেক্টর জগৎ এবং কোডোমেইনের যে ভেক্টর জগৎ দুটো কিন্তু অসমান, এবং এখানে দুটো যে ভিত্তি দেওয়া আছে একটা ভিত্তিও কিন্তু আদর্শ ভিত্তি না। তাহলে আমরা এখান থেকে কি করব, এখন আমরা আগে নিয়ম সেম, আমরা প্রথমে দেওয়া আছে কি txyz সমান সমান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমার প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমি জাস্ট লিখে দিলাম। দেওয়ার পরে প্রথমে তুমি লিখলা যে r3 এর ভিত্তি যেটা দেওয়া আছে f1 সমান এত, আমরা নাম দিয়ে দিয়েছি। এই প্রথম ভেক্টরটার নাম দিলাম f1, দ্বিতীয়টার নাম দিলাম f2, তৃতীয়টার নাম দিলাম f3। তুমি যে কোনো নাম দিয়ে দিতে পারো, কিন্তু ই দিবা না। যদি আদর্শ ভিত্তি হয় তখনই কেবল ই দেবো, আদর্শ ভিত্তি ছাড়া আমরা অন্য নাম দেবো। তাহলে r2 এর ভিত্তি কত, এই দেওয়া আছে 1 3 1 4, আমরা একটা নাম দিলাম g1, একটা নাম দিলাম g2। এবারে আমরা কি করব, এই যে r3 এর ভিত্তির মধ্যে যে ভেক্টরগুলো আছে এই তিনটা ভেক্টরকে ট্রান্সফর্ম করব। তাহলে t অফ f1 সমান সমান হচ্ছে t অফ 1 1 1। তাহলে আমি x এর মান বসাবো 1, y এর মান 1, z এর মান 1। এই যে 2x প্লাস y প্লাস 2x প্লাস y মাইনাস z, 3x মাইনাস 2y প্লাস 4z, এই যেখানে সুন্দর করে আমি বসাইছি 2 into 1, ঠিক আছে, 2x প্লাস y মাইনাস z, তারপর হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 4z, x এর মান y এর মান z এর মান 1 বসাইয়া তুমি যদি হিসাব করো এখানে হয় 2 আর 1 3, 3 minus 1 2, এখানে হচ্ছে 3 4 আর 3 7, 7 থেকে 2 গেলে 5। এই হিসাবগুলো একদম সুন্দর করে করে দেওয়া হয়েছে, তুমি আশা করি বুঝতে পারবে। ঠিক একইভাবে তুমি বের করো t অফ f2, t অফ f2 কত হবে, তাহলে f2 সমান সমান হচ্ছে যে দেওয়া আছে আমাদের 1 1 0 1 1 0। তাহলে তুমি শুধু x এর মান 1, y এর মান 1 বসাও, যেটার মান 0 আমার হিসাব করা দরকার নেই। x এর মান এখানে ঠিক একইভাবে বসাই দাও, এখানে বসাইয়া তুমি হিসাব করো, সুন্দর করে হিসাব করলে আসবে 3 1। ঠিক একইভাবে তুমি যদি t অফ f3 বের করো তাহলে কত আসবে, f3 হচ্ছে এই যে দেওয়া আছে f3 হচ্ছে 1 0 0। তাহলে t 1 0 0 সমান সমান আসতেছে এখানে 2x প্লাস y মাইনাস z, 3x মাইনাস 2y প্লাস 4z বসাই দিলে 2 3। তাহলে আমার r3 এর যে বেসিস ভেক্টরগুলো আছে, ভিত্তি r3 ভিত্তির যে ভেক্টরগুলো আছে তাকে ট্রান্সফর্ম করার পরে আমরা কিন্তু তিনটা ভেক্টর পেয়েছি। এখন এই প্রতিটি ভেক্টরকে 2 এবং 2 5 কে আমরা এই যে g1 g2 এইটা লিনিয়ার কম্বিনেশন লিখবো, 3 1 কে এদের লিনিয়ার কম্বিনেশন লিখবো, 2 3 কে এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখবো। লেখার পরে তারপরে আমরা ম্যাট্রিক্স মানে সেখান থেকে সমীকরণ জোট পাবো, তাদেরকে সমাধান করব, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। কিন্তু এই তিনটা সমীকরণ জোটের কাজ আমরা একসাথে করব। কিভাবে দেখো, এখানে কি লেখা হয়েছে যে এখন r2 এর সকল ভেক্টর হবে g1 এবং g2 এর যোগাশ্রয়ী সমাবেশ। অর্থাৎ এই যে r2 এর সকল ভেক্টর বলতে এই যে একটু এখানে আমি যে দুটো পেয়েছি 2 5 3 1 আর 2 3, এরা কার ভেক্টর, r2, তাই না? তাহলে কার হবে, এটা কি হবে g1 এবং g2 এর যোগাশ্রয়ী সমাবেশ। কেন হবে, জিয়ান জুটু কে, জিয়ান জুটি এর পরিচয়টা কি, জিয়ান জুটি এর পরিচয় হচ্ছে তারা কিন্তু r2 এর ভিত্তি। r2 এর যদি ভিত্তি হয় তাহলে ভিত্তির মধ্যে যে ভেক্টরগুলি আছে তাদের লিনিয়ার কম্বিনেশন ইজ ইকুয়াল টু হবে r2 এর যে কোনো ভেক্টর। এইটা কোন মানে কিভাবে, যে ভিত্তি হওয়ার জন্য দুটো শর্ত আছে, একটা হলো সৃজক আর একটা কি যোগাশ্রয়ী অনির্ভরশীল। এই যে কোনো ভেক্টর বেসিস ভেক্টরগুলি লিনিয়ার কম্বিনেশন হবে, এটা হচ্ছে সৃজকের সংজ্ঞা অনুযায়ী। সুতরাং সৃজকের সংজ্ঞা থেকে এই কথাটা লেখা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে r2 থেকে যে কোনো ভেক্টর নিলাম ab বিলংস টু r2। এখন এই ab কে আমরা g1 এবং g2 এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখবো, যোগাশ্রয়ী সমাবেশ হিসেবে লিখবো। কিভাবে মনে আছে লিনিয়ার কম্বিনেশন বা যোগাশ্রয়ী সমাবেশ কিভাবে করে, যে তুমি g1 কে একটা স্কেলার দিয়ে গুণ করবা, g2 কে একটা স্কেলার দিয়ে গুণ করবা, তারপরে যোগ করবা। তাহলে দেখো ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি ab সমান সমান এই যে একটা স্কেলার নিয়েছি p, একটা স্কেলার নিয়েছি q। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ab সমান সমান এই যে g1 এর মান g2 এর মান বসাই দিচ্ছি, g1 সমান 1 3, g2 সমান 3। এরপরে আমরা যদি গুণ করি ডান পাশে,
কি হচ্ছে, এখানে হবে পি প্লাস কিউ, এখানে হবে 3p প্লাস 3q। এরপরে আমরা এটাকে কি করবো, এই যে এটা সমান সমান এ, প্রথম কম্পোনেন্ট সমান সমান প্রথম কম্পোনেন্ট, দ্বিতীয় কম্পোনেন্ট সমান সমান দ্বিতীয় কম্পোনেন্ট। এটা সমীকরণ জোট পেলাম। তুমি যদি এই সমীকরণ জোটটাকে সমাধান করো, এটাকে যদি 3 দ্বারা গুণ করে বিয়োগ করো, তাহলে এখানে হবে কত, একদম সহজ হিসাব যে আমরা এখানে পাবো 3 দ্বারা গুণ করলে 3p কাটা গেল, 3q 4q থেকে 3q গেল 3q, আর 3a b মাইনাস 3a। তাহলে এখানে q এর মান পেয়ে গেলাম b মাইনাস 3a। তুমি এই মানটা যদি উপরে বসাই দাও, q এর মান b মাইনাস 3a, p এর মান কত হবে, p সমান সমান a মাইনাস q, q এর মান বসাই হিসাব করলে 4a মাইনাস b। তাহলে p এর মান এবং q এর মান কিন্তু আমি পেয়ে গেছি। এখন এই যে p এর মান এবং q এর মান তুমি এখানে বসাই দাও, এক নয়, p এর মান এবং q এর মান বসাই দিলাম, বসাই দিয়ে আমি কত পেলাম, 2 পেলাম। এবার দেখো বসানোর পরে দেখো এ বি সমান সমান আমার এটা আসছে। এখন ওই যে আমি TF1 ট্রান্সফর্ম করছিলাম সেটা আসলে কত, 2 5। তাহলে এখানে এ এর মান 2, বি এর মান 5 বসাও, বসাই দিলে আমার কি আসতেছে, দেখো এই এখানে বসাই দেবো, এ এর মান 2, বি এর মান 5 বসাই দিলে 3g1 মাইনাস 1g2। একইভাবে টি অফ f2 তুমি বের করো, ঠিক আছে, টি অফ f2 বের করো। তা টি অফ f2 যদি বের করো, টি অফ f2 কত আসছিল, 3 1। এখন এই যে 2 নং সমীকরণে 3 = a 3, তারপর হচ্ছে b = 1 বসাই দাও। বসাই দিলে তুমি এখান থেকে হিসাব করে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তাহলে তুমি এখান থেকে পাবে 11g1 প্লাস মাইনাস 8g2। ঠিক একইভাবে টি অফ f3, টি অফ 1 0 0, এটাও ছিল 2 3। তাহলে তুমি এখানে a এর মান 2, b এর মান 3, তুমি যদি এই 2 নং সমীকরণে বসাই দাও এবং হিসাব করো, হিসাব করলে তুমি এখান থেকে পেয়ে যাবে 5g1 মাইনাস 3g2। এখন এই যে স্কয়ার পেলাম 3 মাইনাস 1 11 মাইনাস 8 5 মাইনাস 3, এটা দিয়ে এটাকে আমি কি করব, কি হিসাবে লিখবো, এটাকে যদি আমি সারি হিসাবে নিয়ে তারপর একটা ম্যাট্রিক্স তৈরি করে যদি ট্রান্সপোজ করি, তাহলে আমরা ম্যাট্রিক্স উপাদানটা পেয়ে যাব। এখানে আমাদের ই লেখা হয়েছে, আসলে ই লেখাটা ঠিক হয়নি। এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে এফ, ঠিক আছে, আমরা এফ লিখবো, ঠিক আছে। তো এখানে এই যে আমাদের নাম দেওয়া আছে কি, একটা এফ আর একটা জি, তুমি এখানে এফ লিখবা আর উপরে লিখবা জি, এফ জি, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সমস্যা। তো সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আজকের ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই চ্যাপ্টার যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে ইমেল করে জানাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।